দাবার ছকে যখন হঠাৎ করে চাল বদলে যায় তখন অভিজ্ঞ খেলোয়াড়দের কপালেও চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু আজ যে গল্প আপনাদের সামনে আসতে চলেছে সেটা দাবার কোনো সাধারণ খেলা নয়। এটা একটা বাস্তব ঘটনা যেখানে $10,000 একটি প্রকাশ্য চ্যালেঞ্জ আর একজন প্রভাবশালী নেতার রহস্যময় অন্তর্ধান পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আর এই দুইয়ের মাঝখানে লুকিয়ে রয়েছে কি কোনো অদৃশ্য রক্তের চিহ্ন, সিঙ্গাপুরে চিকিৎসার অজুহাত, নাকি গ্রেফতার এড়াতে সীমান্ত পেরিয়ে এক নিখুঁত পলায়ন? ইনকলাব মঞ্চের উদীয়মান নেতা ওসমান হাদির মৃত্যুর নেপথ্যে কি তবে ফাঁস হতে যাচ্ছে বনগাঁ সীমান্তের কাঁটাতারে আটকা পড়া এক নীল নকশা? আজ উন্মোচিত হতে চলেছে এক গভীর ষড়যন্ত্রের পর্দা, যেখানে ক্ষমতার দম্ভ আর প্রাণ ভয়ের দ্বন্দ্বে থমকে গেছে এক সম্ভাব্য ইতিহাস। শেষমেশ কি সামনে আসবে আসল কুশীলবের মুখ? রাজনীতিতে চূড়ান্ত বলে কিছু নেই। এটা যেমন সত্য তেমনি আরও একটি নির্মম বাস্তবতা হলো অপরাধ কখনো সম্পূর্ণ নিজের চিহ্ন মুছে ফেলতে পারে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অন্তর্মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোনায় ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠছে, মির্জা আব্বাস এখন কোথায়? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের শীতল কেবিনে, নাকি ভারতের কোনো অচেনা শহরের গোপন আশ্রয়ে? যখন এই গুঞ্জন একেবারে চরমে ঠিক তখনই পরিস্থিতিতে নতুন এক মাত্রা যোগ করলেন আলোচিত ইউটিউবার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। তার এক ঘোষণায় যেন ঝড় তুলে দিল পুরো দেশে। তিনি বললেন, যদি কেউ প্রমাণ করতে পারেন যে মির্জা আব্বাস সত্যি সিঙ্গাপুরে আছেন তাহলে তাকে দেওয়া হবে $10,000 পুরস্কার। কিন্তু দিন গড়িয়ে 15 দিন হয়ে গেলেও কেউ সেটা প্রমাণ হাজির করতে পারেননি। উত্তর এলো না। আর এই নীরবতায় যেন সবচেয়ে বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু সামান্য গোলমাল নয়, বরং পুরো গল্পটাই অন্ধকারে ঢাকা। এই রহস্যের সূত্র খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে ঢাকা 8 আসনের উত্তপ্ত রাজপথে, যেখানে ক্ষমতার আধিপত্যের লড়াইয়ে এক উদীয়মান নেতার জীবন নিভে গিয়েছিল নির্মমভাবে। ইনকলাব মঞ্চের জনপ্রিয় মুখ, তরুণের প্রতীক শহীদ ওসমান হাদি, যার বাড়তে থাকা জনপ্রিয়তা অনেকের জন্য হয়ে উঠেছিল অস্বস্তির কারণ। অভিযোগ রয়েছে রাজনৈতিকভাবে তাকে ঠেকাতে ব্যর্থ হয়ে বেছে নেওয়া হয়েছিল সহিংসতার পথ। ভাড়াটে খুনিদের মধ্যে সরিয়ে দেওয়ার সেই পরিকল্পনা কি তবে সফল হয়েছিল? প্রথম দিকে মনে হচ্ছিল অপরাধীরা হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কিন্তু অপরাধের চিহ্ন মুছে ফেলা যাবে না। এটা আবারও প্রমাণিত হলো। ঘটনার মোড় ঘুরতে গেলে নাটকীয়ভাবে 7 মার্চ ভারতের উত্তর 24 পরগনার বগনার সীমান্তে গ্রেফতার হলো এক কুখ্যাত অপরাধী ফয়সাল করিম মাসুদ। অপরাধ জগতের যার পরিচিতি একেবারেই প্রতিষ্ঠিত। তার সঙ্গে আটক হলো সহযোগী আলমগীর। হত্যাকাণ্ডের এই মূল অভিযুক্ত যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল তখন ঢাকার এক প্রভাবশালী মহলে নেমে এলো অন্ধকারের ছায়া। প্রশ্ন উঠতে লাগলো, মাসুদ কি নিজেই পলায়নের চেষ্টা করছিলেন, নাকি তাকে দেশ ছাড়তে সাহায্য করছিল কোনো শক্তিশালী হাত? আর এই প্রশ্নের উত্তরেই এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। মাসুদের গ্রেফতারের খবর যখন ছড়িয়ে পড়তেই গল্পের আসল উত্তেজনা শুরু হলো। অনুসন্ধানী সূত্র বলছে, যদি মাসুদ ভারতীয় পুলিশের কাছে মুখ খোলে তাহলে এমন কিছু নাম বেরিয়ে আসতে পারে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে। আর ঠিক সেই ভয় থেকেই কি শুরু হলো অসুস্থতার এক নতুন অধ্যায়। পরিবারের সদস্যরা মির্জা আব্বাসকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করালেন। জানানো হলো মাথায় গুরুতর সংক্রমণ। কিন্তু জনমনে প্রশ্ন উঠল, এটা কি সত্যি শারীরিক অসুস্থতা, নাকি 7 মার্চের ঘটনার পর তৈরি হওয়া মানসিক চাপের ফলাফল? সমালোচকদের দাবি, মাসুদের গ্রেফতারের পর যে চাপ তৈরি হয়েছিল তা সামলানোই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর সেই কারণেই অসুস্থতার আড়ালে তৈরি হয়েছিল এক সুরক্ষা বলয়। তবে ঘটনা প্রবাহ এখানেই থেমে থাকেনি। এর পেছনে লুকিয়েছিল আরও বড় কোনো পরিকল্পনা। সত্য চাপা দেওয়ার চেষ্টা যত বাড়ে, অনুসন্ধান ততই তীব্র হয়। প্রশ্ন এখন একটাই, মাসুদ কি আদালতের সব খুলে বলবে, নাকি সেই আশঙ্কাতেই মির্জা আব্বাস এখন দেশের বাইরে? এই চাঞ্চল্যকর ঘটনা পর্দার আড়ালে সত্য জানতে হলে আমাদের গভীরে যেতে হবে। যখন একদিকে মির্জা আব্বাসকে চিকিৎসার অজুহাতে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছিল। তাদের নজর এড়ানো প্রায় অসম্ভব। সেটা প্রমাণ মিলল 13 মার্চ ভোরে। নদিয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হলো ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে। তিনি ফিলিপাইন ছিল সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে হাদি হত্যার পর মাসুদ ও আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে সাহায্য করছিল। অর্থাৎ হত্যাকাণ্ডের পর পলায়নের পুরো প্রক্রিয়াটি ছিল সুপরিকল্পিত। কেউ একটা ফোন করেছে, কেউ টাকা দিয়েছে, কেউ পথ চিনিয়ে গেছে। পুরোটাই একটা চেইনের মতোই কাজ করেছে। একে একে যখন সব কুশীলব আইনের জালে ধরা পড়ল, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই পুরো পরিকল্পনার পেছনে আসলে কে ছিল? দাবার বোর্ড যখন একে একে সব গুটি ধরা পড়ে, তখন রাজাকে নিশ্চিন্তে বসে থাকতে
দেখাতে পারেন? বডি আমিনের সেই $10,000 চ্যালেঞ্জ এখনই নতুন তৎপরতা পায়। যদি তার দাবি সত্যি হয়, অর্থাৎ চিকিৎসার নাম করে মির্জা আব্বাসকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়, তাহলে এটি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক কৌশল। গত 15 দিন ধরে একজন প্রভাবশালী নেতার কোনো ছবি নেই, কোনো ভিডিও বার্তা নেই, এমনকি হাসপাতালের পক্ষ থেকে নেই কোনো নির্ভরযোগ্য আপডেট। সিঙ্গাপুরের মতো একটি আন্তর্জাতিক চিকিৎসার কেন্দ্রে ভর্তি থাকার পরেও কেন তার অবস্থান নিয়ে এত ধোঁয়াশা? সেই প্রশ্নগুলো এখন সাধারণ মানুষের মনে আরও গভীর করে তুলছে। কেউ যদি সত্যি সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকেন, তবে তার অন্তত একটি নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসার কথা, একটি ছবি, একটি ডাক্তারের বিবৃতি অথবা হাসপাতালের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ নীরবতা। আর এই নীরবতার মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। 16 এপ্রিল ভারতের আদালতের ডন মাসুদের শুনানি। এই শুনানি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি হয়ে উঠতে পারে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার কেন্দ্রবিন্দু। যদি সেই আদালতে মাসুদ এমন কোনো তথ্য প্রকাশ করে যা সরাসরি নির্দেশ করছে মূল পরিকল্পনাকারীর দিকে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। তখন প্রশ্ন উঠবে, মির্জা আব্বাস কি সত্যি সিঙ্গাপুরে ছিলেন, নাকি পুরো সময়টায় অন্য কোথাও আত্মগোপনে কাটিয়েছেন? এখন প্রশ্ন হলো, সিঙ্গাপুরের পরিবর্তে কেন ভারতের নাম আসছে? অনুসন্ধানী সূত্রগুলো বলছে, সিঙ্গাপুরে যাওয়ার টিকিট থাকলেও মাঝপথে গন্তব্য পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ আন্তর্জাতিক পর্যায়ে নজরদারির তুলনায় আঞ্চলিক সীমান্তের গোপনে অবস্থান নেওয়া অনেক সহজ। 11 মার্চে সেই ইফতারের ঘটনাটিও নতুন করে আলোচনা এসেছে। ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি সাধারণ মানুষের কাছে সহানুভূতি তৈরি করলেও বিশ্লেষকদের কাছে এটি হয়ে উঠেছে সন্দেহের কেন্দ্রবিন্দু। এরপর 13 মার্চ ফিলিপ সাংমা গ্রেফতারের পর পুরো ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ দিকে উন্মোচন করলো। এতে পরিষ্কার হয়ে গেল, হত্যাকাণ্ডের পর পলায়নের প্রতিটি ধাপ ছিল সুগঠিত এবং সুপরিকল্পিত। এখন প্রশ্ন হলো, যারা এই পলায়নের পথ তৈরি করেছিলেন, তারা কি নিজেরাই এই পথ ব্যবহার করেননি? বডি আমিনের অভিযোগ এখানে নতুন মাত্রা পায়। তার দাবি, চিকিৎসার অজুহাতে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের পরিবর্তে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, যাতে করে সম্ভাব্য জবানবন্দি বা আইনি প্রক্রিয়ায় তাদেরকে দূরে রাখা যায়। এই পরিস্থিতিতে জনমত দ্রুত বদলাতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া এখন আর শুধু কৌতূহল নয়, বরং সন্দেহ স্পষ্ট পরিণত হয়েছে। একসময় যাদের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হতো, এখন তাদের নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছে জনগণ। নেট দুনিয়ার প্রতিটি কোণায় এখন প্রতিক্রিয়ার ঝড়, প্রতিটি মন্তব্য যেন একটি প্রশ্ন, একটি প্রতিবাদে ধীরে ধীরে মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠছে। এই নিখোঁজের গল্প হয়তো শুধু অসুস্থতা নয়, বরং আইনের মুখোমুখি হওয়া এড়ানোর এক কৌশল হতে পারে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে যখন 16 এপ্রিল সেই শুনানি, ভারতের আদালতে ডন মাসুদের উপস্থিতি এবং একটি মামলার অগ্রগতি নয়, বরং এটি হয়ে উঠতে পারে একটি বড় রাজনৈতিক মোড় ঘোরানোর মুহূর্ত। যদি সেই শুনানি মাসুদ এবং অন্য কোনো তথ্য প্রকাশ করে যা সরাসরি মূল পরিকল্পনাকারীর দিকে ইঙ্গিত করছে, তাহলে তার প্রভাব সীমান্ত পেরিয়ে বহু দূরেই পৌঁছে যাবে। তখন আর কোনো ব্যাখ্যা বা অজুহাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। প্রশ্ন তখন একটাই, যদি সত্যি সবকিছু সামনে চলে আসে, তাহলে মির্জা আব্বাস কি নিজের সামনে এসে পরিস্থিতি মোকাবেলা করবেন, নাকি আড়ালেই থেকে যাবেন? সিঙ্গাপুরের হাসপাতালে একটি কক্ষ যার কথা বলা হচ্ছে বারবার, সেখানে কি সত্যি কেউ চিকিৎসাধীন, নাকি সেটি কেবল একটি আড়াল? এই প্রশ্নের উত্তর হয়তো 16 এপ্রিলের পর আরও স্পষ্ট হবে। তবে একটা বিষয় নিশ্চিত, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সময় তার নিজের পথে হাঁটে। আর সেই পথে একদিন নয়, একদিন সব রহস্যের জবাব মেলে। ওসমান হাদির পরিবারে এখনো ন্যায় বিচারের অপেক্ষায় একটি দেশ, এই দেশের কোটি মানুষ এখনো সত্যের অপেক্ষায়। আর সেই অপেক্ষার শেষ কোথায় গিয়ে ঠেকবে, সেটা এখন বড় প্রশ্ন। দাবার খেলার রাজা যখন পলায়ন, তখনও বোঝা যায় খেলা শেষের দিকে এগোচ্ছে। কিন্তু এই খেলার শেষ কথাটা বলবে আইন না ক্ষমতা, সেই উত্তরের জন্য পুরো দেশ এখন অপেক্ষায়।